আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম মুখোশ। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প মুখোশ। পৃথিবীর অধিকাংশ মানুষই যে মুখোশ পরিয়া ছদ্মবেশে ঘুরিয়া বেড়াইতেছে, এই গূঢ় তত্ত্বটির প্রতি সাধারণের সতর্ক মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন। আমি আপাতত মাত্র 4টি চরিত্র নমুনা স্বরূপ সর্বসমক্ষে হাজির করিতেছি। আশা করিতেছি এই 4টি ভাত টিপিলেই হাঁড়ির খবর আর কাহারও অবিদিত থাকিবে না। অর্ধ শতাব্দীকাল পৃথিবীতে বাস করা সত্ত্বেও নরেশবাবু শরীরটিকে দিব্য তাজা রাখিয়াছিলেন। চুলও যাহা পাকিয়াছিল তাহা ধর্তব্যের মধ্যে নয়। তাহার সৌম্য সুদর্শন চেহারাখানি দেখিলে তাহাকে একটি পরম শুদ্ধাচারী ঋষি বলিয়া মনে হইত। অবশ্য গোঁপদাড়ির হাঙ্গামা ছিল না। তিনি প্রত্যহ সযত্নে ক্ষৌরকার্য করিতেন। সুচিক্ষণ মণ্ডিত মুখমণ্ডলে একটি স্নিগ্ধ সাত্ত্বিক হাসি সর্বদাই ক্রীড়া করিত। চোখের চাহনিতে এমন একটি স্বপ্নাতুর সুদূর দুর্লভ আবেশ লাগিয়া থাকিত যে মনে হইত তাহার প্রাণ পুরুষ পৃথিবীর ধুলোমাটি হইতে বহু ঊর্ধ্বে ত্রিগুণাতীত তুরিয়া আনন্দে বিভোর হইয়া আছে। এমন কথা তাহাকে দেখিলে মানুষের মনে সতই তাহার প্রতি শ্রদ্ধাপূর্ণ সম্ভ্রমের উদয় হইত। নরেশবাবু বিবাহ করেন নাই। সারা জীবন বিদেশে থাকিয়া তিনি ব্যবসাদী দ্বারা ধনোপার্জন করিয়াছেন। এখন বোধ করি 50 ঊর্ধ্বে বনং ব্রজের এই নীতিবাক্য স্মরণ করিয়া ব্যবসা বাণিজ্য গুটাইয়া দেশে ফিরিয়াছেন। কলিকাতায় একটি বাসা ভাড়া লইয়া বাস করিতেছেন। নিরুদ্বেগ শান্তিতে জীবনের বাকি দিনগুলি উপভোগ করিবেন, ইহাই ইচ্ছা। বিদেশ হইতে নরেশবাবু একটি অনুচর সঙ্গে আনিয়াছেন। তাহার নাম মাগাবৎ সিং, সংক্ষেপে বাঘা সিং। নামটি যে বিন্দুমাত্র অত্যুক্তি নয় তাহার চেহারা দেখিলেই বোঝা যায়। বসন্তের গুটি চিহ্ন আঁকা হাঁড়ির মতো একটা মুখ, তাহার মধ্যে ছোট ছোট ধৃষ্টতা ভরা চক্ষু দুটি সর্বদা ঘুরিতেছে, যেন একটা ছুতা পাইলেই টুটি কামড়াইয়া ধরিবে। দেহখানা আর এদিকে প্রায় সমান, হাঁটু পর্যন্ত লম্বা, কালো রঙের পাঞ্জাবি পরিয়া ও মাথায় প্রকাণ্ড পাগড়ি চড়াইয়া সে যখন বুক চিতাইয়া পথ দিয়া হাঁটে তখন সম্মুখের ভদ্রপ্রতীক অপমানের ভয় সশঙ্কে পথ ছাড়িয়া দেয়। মাঘা সিং নরেশবাবুর পুরাতন ভৃত্য। সে কোনো কাজ করে না, কেবল বাড়ির সদর দরজার পাশে টুল পাতিয়া বসিয়া থাকে। তাহার অনুমতি না লইয়া তাহাকে ডিঙাইয়া বাড়ির ভিতরে প্রবেশ করে এমন সাহস কাহারও নাই। সারাদিন টুলের ওপর বসিয়া মাঘা সিং পান চিবায়। পানের গাঢ় রস তাহার কষ বাহিয়া গড়াইতে থাকে, যেন সে কাঁচা মাংস চিবাইতেছে। নরেশবাবুর বাড়িটি ছোট, ছিমছাম দ্বিতল। পাশেই আরেকটি ছোট বাড়ি আছে, সেটি একতলা। পুরানো বাড়ি, উপরে কোমর পর্যন্ত পাঁচিল ঘেরা ছাদ। এই বাড়িতে যিনি বাস করেন তাহার নাম দীননাথ। নিরীহ ভালো মানুষ লোক, সামান্য কেরানিগিরি করেন। শীর্ণ কোলকুজো ধরনের চেহারা, মোটা চশমার ভিতর দিয়া যেভাবে পৃথিবীর দিকে তাকান তাহাতে মনে হয় তিনি পৃথিবীকে ভয় করিয়া চলেন। পৃথিবী তাহার প্রতি সদয় ব্যবহার করে নাই, অবজ্ঞা ভরে তাহাকে চিরদিন পিছনে ফেলিয়া রাখিয়াছে।
তাই তিনিও শামুকের মতো সসংকোচে নিজেকে নিজের মধ্যে গুটাইয়া লইয়াছেন। তাঁর পরিবারে যে একটি মেয়ে ছাড়া আর কেহ নাই, এজন্য তিনি মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞ। কারণ সামান্য মাহিনার সত্ত্বেও তাহার ঘরে অনটন নাই। মেয়ের অবশ্য বিবাহ দিতে হইবে, কিন্তু সেজন্য দীননাথ চিন্তিত নন। প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমিয়াছে তাহাতে মেয়ের বিবাহ দেওয়া চলিবে। মেয়েটির নাম অমলা, বয়স 17 বছর। একবার তাহার উপর চোখ পড়িলে আবার ফিরিয়া দেখিতে ইচ্ছা করে। নতুন যৌবনের দুর্নিবার বহির্মুখিতা পাকা ডালিমের মতো তাহার সারা দেহে যেন ফাটিয়া পড়িবার উপক্রম করিতেছে। চোখে মুখে চঞ্চল প্রগল্ভতা। অমলা নিজের রূপ যৌবন সম্বন্ধে সম্ভবত অচেতন নয়। সে চোখ বাঁকাইয়া তাকায়, মুখ টিপিয়া হাসে। খোলা ছাদে দুপুরবেলা চুল এলো করিয়া চুল শুকায়। রাস্তায় একটু উঁচু শব্দ হইলেই সে ছুটিয়া গিয়া আলিশার উপর বুক পর্যন্ত ঝুঁকাইয়া নিচে রাস্তার পানে তাকাইয়া দেখে। তাহার গায়ের কাপড় সবসময় ঠিক থাকে না, অতি তুচ্ছ কারণে অসমৃদ্ধ হইয়া পড়ে। নরেশবাবু নিজের তিতলের জানালা হইতে অমলাকে দেখিয়াছিলেন এবং মনে মনে একটি মন্তব্য করিয়াছিলেন। মন্তব্যটি ঋষি জনচিত কিনা বলিতে পারি না, কারণ সেকালের মুনি ঋষিরা নারী জাতি সম্বন্ধে মনে মনে কিরূপ মন্তব্য করিতেন তাহার কোনো নজির নাই। কিন্তু রবীন্দ্রোত্তর যুগে বাংলা ভাষায় উহা একেবারেই অচল। ছলনা শব্দটা অসভ্য ইতর্জনের মুখে মুখে অপভ্রষ্ট হইয়া বড়ই বিশ্রী আকার ধারণ করিয়াছে। অমলাও নরেশবাবুকে দেখিয়াছিল। অমলা ছাদে উঠিলেই নরেশবাবু নিজের জানালায় আসিয়া দাঁড়াইতেন। আকাশের পানে এমন মুগ্ধভাবে তাকাইয়া থাকিতেন যেন ওই দুরবগাহ নীলিমার মধ্যে তাহার সাধনার পরম বস্তুকে খুঁজিয়া পাইয়াছেন। মাঝে মাঝে চক্ষু নিচের দিকে নামিত, মুখের হাসিটি আরো মুগ্ধ মধুর হইয়া উঠিত। অমলার মনে বোধ করি শ্রদ্ধার উদয় হইত। সে সংকুচিত ভাবে গায়ের কাপড় সামলাইয়া চলন ভঙ্গিকে অতিশয় মন্থর করিয়া পিছনে পিছনে দু একটি চকিত দৃষ্টি হানিতে হানিতে নিচে নামিয়া যাইত। দীননাথ এসবের কিছুই খবর রাখিতেন না। অফিস হইতে ফিরিতে তাহার সন্ধ্যা হইয়া যাইত। তাড়াতাড়ি এক পেয়ালা চা ও কিছু জলখাবার গলাধকরণ করিয়া তিনি বাহিরের ঘরের জানালার পাশে তক্তপোষে গিয়া বসিতেন। তাক হইতে একটি পেঙ্গুইন মার্কা ইংরেজি ডিটেকটিভ উপন্যাস পাড়িয়া লইয়া তক্তপোষের উপর কাত হইয়া শুইয়া পড়িতে আরম্ভ করিতেন। অমলা আসিয়া তাহার সহিত কথা বলিলে তিনি নির্বিচারে ফোঁ দিয়া যাইতেন, কারণ কথাগুলি তাহার এক কান দিয়া প্রবেশ করিয়া সোজা অন্য কান দিয়া বাহির হইয়া যাইত। অনেকের জন্য মস্তিষ্কের কাছে গিয়া দাঁড়াইত না। একদিন অমলা বলিল, বাবা, পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে, তুমি দেখেছ? দীননাথ বলিলেন, অমলা বলিল, আমিও দেখেছি, বোধহয় খুব সাধু লোক। জানালার সামনে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে থাকেন। জি বলছিল, ওর বাড়ির দরজায় একটা দুশ্মনের মতো লোক বসে থাকে, দেখলেই ভয় করে। বলিয়া দীননাথ বইয়ের পাতা উল্টাইলেন। এমনই ভাবে কয়েক হপ্তাহ কাটিবার পর একদিন সকালবেলা ছাদে কাপড় শুকাইতে দিতে গিয়া অমলা দেখিল একটি কাগজের মোড়ক ছাদে পড়িয়া রহিয়াছে। তাড়াতাড়ি মোড়ক খুলিয়া দেখিল ভিতরে একটি রাঙা টকটকে গোলাপ ফুল। অমলা চোখ বাঁকাইয়া জানালার দিকে তাকাইল। নরেশবাবু স্নিগ্ধ হাসি হাসি মুখে আকাশের পানে তাকাইয়া আছেন। তাহার গায়ে চাঁপা রঙের একটি সিল্কের কিমানো, সদ্যস্নাত তরুণ তাপসের রঙে গৈরিক বসনের মতো শোভা পাইতেছে। ফুলটিকে অমলা পূজার নির্মাল্য বলিয়া মনে করিল কিনা কে জানে। সে নরেশবাবুর দিকে চোখ তুলিয়া একটু হাসিল, তারপর ফুলের দীর্ঘ আঘ্রাণ গ্রহণ করিয়া
সেটি খোঁপায় গুজিল। নরেশবাবু একবার চক্ষু নামাইলেন এবং মনে মনে একটি মন্তব্য করিলেন। লোহা গরম হইয়াছে বুঝিয়া তাহার মুখের হাসি আরও স্বর্গীয় সুষমাপূর্ণ হইয়া উঠিল। অফিসে বড় সাহেবের শাশুড়ি মারা গিয়াছিল। এই আনন্দময় উপলক্ষে অর্ধদিন ছুটি পাইয়া দীননাথ দ্বিপ্রহরেই বাড়ি ফিরিলেন। পথে আসিতে আসিতে একটি ডাব কিনিয়া লইলেন। অমলা ডাব খাইতে চাহিয়াছিল। অমলা চিনি দিয়া ডাবের কচি শ্বাস খাইতে ভালোবাসে। ডাবের জলটা দীননাথ পান করেন। বাড়ি আসিয়া দীননাথ নড়াচড়া ছাড়িলেন। তারপর দা লইয়া ডাব কাটিতে বসিলেন। অমলা গিলাস চামচে প্রভৃতি লইয়া কাছে বসিল। দুজনের মুখেই হাসি। অমলা বলিল, খুব কচি ডাব না বাবা? দীননাথ ডাবের মাথায় এক কোপ বসাইয়া বলিলেন, তুলতুলে শ্বাস বেরুবে, আমাকেও একটু দিস। অমলা বলিল, আচ্ছা, তুমিও আমাকে একটু জল দিও। এই সময় সদর দরজার কড়া নড়িল। ঝিয়ের এখনো আসিবার সময় হয় নাই, তবু ঝি আসিয়াছে মনে করিয়া অমলা দ্বার খুলিতে গেল। মিনিট খানেক পরে অমলা ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিল। তাহার হাতে একটি 10 টাকার নোট ও গোলাপি রঙের একখানা চিঠি। সে কাঁপিতে কাঁপিতে বাপের পাশে বসিয়া পড়িয়া কাঁদিয়া উঠিল। ও বাবা, এসব কি দেখো? দীননাথ চিঠি পড়িলেন এবং নোট দেখিলেন। তারপর দা তুলিয়া লইয়া তীর বেগে বাহির হইলেন। বলা বাহুল্য, চিঠিখানি নরেশবাবুর লেখা এবং নোটখানিও তাহারই। বাঘা সিং লইয়া আসিয়াছিল। নরেশবাবু দ্বিতলে জানালায় দাঁড়াইয়া দীননাথের সদর দরজা লক্ষ্য করিতেছিলেন। হঠাৎ দেখিলেন তাহার বাঘা সিং উঠি পড়ি করিয়া বাহির হইয়া আসিতেছে। পিছনে দা হস্তে দীননাথ বাবু। বাঘা সিং বেশি দূর পলাইতে পারিল না, চৌকাঠে হোঁচট খাইয়া পড়িয়া গেল। দীননাথ ডাল কুত্তার মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িলেন। হই হই কাণ্ড, লোক জমিয়া গেল। দীননাথ বাঘা সিংয়ের বুকের উপর চাপিয়া বসিয়া এলো পাথাড়ি না চালাইতেছেন। দুঃখের বিষয়, তিনি প্রধান্য অবস্থায় নাটি উল্টা করিয়া ধরিয়াছিলেন। ধারের দিকটা বাঘা সিংয়ের গায়ে পড়িতেছিল না। সে কিন্তু পরিত্রাহী চিৎকার করিয়া চলিয়াছিল, বাপরে, জান গিয়া, পুলিশ পুলিশ, মার ডালা। নরেশবাবু মাংস মুখে জানালা বন্ধ করিয়া দিলেন। কি দুর্দৈব, মেয়েটা তো রাজিই ছিল। কে জানিত মোড়া কেকো বাপটা ইতিমধ্যে বাড়ি ফিরিয়াছে, এবং তার এত বিক্রম। ওদিকে অমলা বিছানায় পড়িয়া কাঁদিতেছিল। বালিশে মাথা গুঁজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। এত নোংরা মানুষের মন! তাহার 17 বছরের নিষ্পাপ জীবনে এমন জঘন্য ব্যাপার কখনো ঘটে নাই। আজ এ কি হইল? মানুষের সঙ্গে চোখাচোখি হইলে সে না হাসিয়া থাকিতে পারে না। ইহা কি মন্দ? তবে কেন কেন লোকে তাহার সম্বন্ধে যা তা ভাবিবে? শেষ হলো আজকের গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প মুখোশ। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনলেন তাদের কাছে অনুরোধ, আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত পেলে অত্যন্ত আনন্দিত হব। আপনাদের মতামত আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের পড়ে শোনাতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।